শ্যামা কাব্য সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরে। এবছর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় সিনেমাটি। শ্যামা কাব্য মূলত কিছুটা আধ্যাত্মিকতায় মোড়ানো মানব মনের সীমাবদ্ধতার একটি গল্প, যেখানে আমরা একজন পুরুষের জীবন কাহিনী দেখতে পাই যে নিজের মা এবং স্ত্রীর কাছ থেকে ধোঁকা খাওয়ার পর বারবার আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেও আবারও প্রেমে পড়ে জড়িয়ে যায় এক অভিশপ্ত জীবনে। ঘুম একটা আতঙ্কের নাম আজাদের জন্য। কিশোর বয়সে একবার সে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় গুলির শব্দ পেয়ে ধরফরিয়ে উঠে দেখে তার বাবা আত্মহত্যা করেছে। বড় হবার পর থেকে ঘুমালেই সে বাজে স্বপ্ন দেখত, যেগুলোর বেশিরভাগ জুড়ে থাকত তার মা এবং প্রাক্তন স্ত্রী, যারা দুজনেই এই পৃথিবীতে স্বার্থপরের মতো তাকে ছেড়ে গেছে। তারপরও আজাদ স্বপ্ন দেখতে চায়, কারণ স্বপ্নে তার কাছে মাঝে মাঝে আসে তার বাবা, কথা বলে। আজাদ সেটা এনজয় করে। আজাদের পৃথিবীতে স্বপ্নে তার বাবার সাথে কথা বলা ছাড়া তেমন কোনো সুখের ঘটনা নেই। মাঝে মাঝে সে মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আত্মহত্যার প্রবণতা বাড়ার কারণে মনোবিদেরও শরণাপন্ন হয়েছে সে। তার চিকিৎসক তাকে একবার বলেছিল কোথাও ঘুরতে গেলে মন ফ্রেশ হবে, এসব ডিপ্রেশন থেকে দূরে থাকা যাবে। সেই আশায় আজাদ ঘুরতে গিয়েছিল সুন্দরবনে। তবে ঢেকি স্বর্গে গেলেও যেমন ধান ভাঙে, আজাদ তেমনি সুন্দরবনের দলছুট হয়ে নিজের মাথায় রিভলভার ঠেকিয়ে দেখে এই বিস্তৃত বনভূমিতে নিজেকে শেষ করে দেওয়ার কাজটা সে ঠিকভাবে করতে পারে কিনা। তবে সেই মুহূর্তে বাদ সাধে শ্যামা নামের একটি মেয়ে, যার নামানুসারে এই সিনেমাটির নাম রাখা হয়েছে শ্যামা কাব্য। শ্যামা মেয়েটা কথা বলে খুব সুন্দর করে, তবে আজাদের কাছে শ্যামার অন্য গুণটি বেশি দৃষ্টি কাড়ে। বনের ভেতরে একটা অপরিচিত লোক মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করতে চাচ্ছে। এই অবস্থায় কারো ভেতরে কঠিন জীবনবোধ না থাকলে কখনো শান্ত ভাষায় কথা বলতে পারে না। শ্যামার ভেতরে সেটি আছে। শ্যামা কিছুটা রসিকতা করে আজাদকে লঞ্চে ফিরিয়ে নিয়ে আসে। যদিও আজাদ বেশিরভাগ সময় মোবাইলে নিজের প্রাক্তন স্ত্রীর ছবি স্ক্রল করে দেখে দুঃখবিলাসী হতো, তবে শ্যামার সঙ্গ পেয়ে সে নিজের অতীত থেকে কিছুটা বের হয়ে আসার চেষ্টা করে। শ্যামারও আজাদকে ভালো লাগে, তাই বিদায় নেওয়ার সময় শ্যামা আজাদকে তার বাসার ঠিকানা দিয়ে যে কোনো সময় বেড়াতে আসার প্রস্তাব দিয়ে রাখে। আজাদ পেশায় একজন কলেজ শিক্ষক। ইংরেজি সাহিত্যের ট্র্যাজেডি পড়াতে পড়াতে কখন তার নিজের জীবন ট্র্যাজেডিকে ছাড়িয়ে গেছে সেটা বুঝতে পারেনি সে। রাতের বেলায় মদের নেশায় সবকিছু ভুলতে চেষ্টা করলেও বারবার তার সামনে এসে পড়ে তার প্রাক্তন স্ত্রীর মুখ, যেদিন সে বলেছিল আই ওয়ান্ট ডিভোর্স। স্ত্রীর অন্য কারোর সাথে চলে যাওয়াটা একজন পুরুষের জন্য ভয়ঙ্কর কষ্টের একটা ঘটনা। আর সেই অন্য কেউ যদি হয় নিজের বড় ভাই সমতুল্য কেউ, তাহলে সেই কষ্ট বোধ হয় আরও বেশি অনুভূত হয়। আজাদের ক্ষেত্রেও সেটি ঘটেছে। তার বড় ভাই ওসমান সাহেব এলাকার মেয়র, বেশ ক্ষমতাসীন একজন লোক। তবে এত কিছুর পরেও কিন্তু আজাদের খোঁজ খবর ঠিকই রাখতে চান তিনি। তবে আজাদ তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। এ এক ভীষণ মানসিক যন্ত্রণার মুহূর্ত। তার প্রাক্তন স্ত্রী সংসার করছে বড় ভাইয়ের সাথে, আর তাকে মুখ বুজে নাকি কাজ করতে হবে সেই বড় ভাইয়ের আগামী ইলেকশন জেতার জন্য। ব্যাপারটা সহ্য করার মতো না। তাই সব ছেড়ে কিছুদিনের জন্য মনকে শান্ত করতে আজাদ চলে যায় শ্যামার দেয়া ঠিকানায়। শ্যামা জমিদার পরিবারের কন্যা, তবে তাদের বাড়িটাকে হঠাৎ দেখলে পরিত্যক্ত বলে ভুল হবে। শ্যামার পরিবারে তার বড় দাদা ছাড়া আর কেউ বেঁচে নেই। এত বড় মহলে শ্যামা, তার বড় দাদা আর একজন চাকর ছাড়া কেউ থাকে না। ভেতরে যাবার পর কিছুটা দমে যায় আজাদ। তবে শ্যামার সাহচর্যে তার দিন ভালোই কাটছিল। শ্যামার একটা অদ্ভুত অভ্যাস লক্ষ্য করে সে, সেটা হলো রাত জাগার অভ্যাস। সারা রাত জেগে শ্যামা গুনগুন করে গান গায় আর দেয়ালে আঁকিবুকি করে। শ্যামার এই রাত জাগার বিষয়টা আজাদকে তীব্রভাবে আকর্ষণ করে, কারণ ওর জীবনে দুর্ঘটনা হবার পর থেকে ও নিজেও কাটিয়েছে অসংখ্য নির্ঘুম রজনী, কোনো সঙ্গী ছাড়াই। এতদিন পরে একজন রাত জাগার সঙ্গিনী পেয়ে সুন্দর কিছু মুহূর্ত এক কাপ চায়ের সঙ্গে শেয়ার করে আজাদ। তবে ভোরের দিকে নিচে নেমে শ্যামার বড় দাদার অর্থাৎ প্রপিতামহের কাছে শ্যামার রাত জাগার বিষয়ে অদ্ভুত একটা ঘটনা জানতে পারে সে। ঘটনাটা 1918 সালের। জমিদারি প্রথার বিরুদ্ধে ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে তখন বিদ্রোহ দানা বেঁধে উঠেছে। সে সময় ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে জমিদারেরা বিদ্রোহীদের দমনে উঠে পড়ে লেগেছিল। তার বাবা ছিলেন একজন জাদরেল জমিদার। তার এলাকার বিদ্রোহীদের নেতাকে বন্দি করে চালানো শুরু করে অসহ্য নির্যাতন। মারধরের পাশাপাশি তার নির্যাতনের ধরনও ছিল আলাদা। বন্দিকে ঘুমাতে দিতেন না তিনি। যখনই ঘুম লেগে আসতো বন্দির, তখনই তার ঘুম ভাঙিয়ে দেয়া হতো।
না ঘুমাতে পেরে বিদ্রোহী নেতার মস্তিষ্ক ধীরে ধীরে কলাপস করা শুরু করে। তীব্র যন্ত্রণায় মারা যাবার আগে সে অভিশাপ দিয়ে যায় জমিদার বংশের প্রত্যেকে জীবনে 14 বছর না ঘুমিয়ে কাটাবে। অভিশাপ যখন দেয়া হয় তখন জমিদার পুত্রের বয়স 14। শুরুতে সবাই বিদ্রোহী নেতার অভিশাপ পাত্তা না দিলেও পরে দেখতে পায় জমিদার পুত্র আর ঘুমাচ্ছে না। এভাবে তিনি একটানা জেগে থাকেন আরও 14 বছর। পরবর্তীতে জমিদার বংশের সবারই একই অবস্থা হয়। কৈশোরে পা দেওয়ার আগ পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকে। তারপর থেকে শুরু হয় নির্ঘুম রজনী। টানা 14 বছর জেগে থাকার পর তারা ঘুমাতে পারে। তবে এতদিন জেগে থাকার ধকল তারা সহ্য করতে পারে না। শ্যামার দাদা ছাড়া তার বংশের সবাই কয়েক বছর না ঘুমানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেছে। শ্যামার বয়সপ্রাপ্তি হওয়ার পর থেকে 8 বছর হয়েছে সে ঘুমাতে পারে না। আরও 6 বছর পর হয়তো সে ঘুমাতে পারবে। এই 6 বছর বেঁচে থাকবে কিনা সেটা সে জানে না, কারণ তাদের বংশে সে ছাড়া আর কেউই সেই 14 বছর না ঘুমিয়ে থাকার যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে পারেনি। শ্যামার বড় দাদার কাছ থেকে এসব কথা শুনে সেদিন থেকে আজাদের শ্যামার প্রতি একটা মায়া জন্মে যায়। ভোরবেলা ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভিজতে দেখে শ্যামাকে। শ্যামার স্নিগ্ধতা যেন মাদকের মতো আজাদকে টেনে নিয়ে যায় কাছে। আজাদ শ্যামার কাছে নিজের ভেতরের সব কষ্ট নিংড়ে দেয়। আজাদের স্ত্রীর নাম ছিল নিতু। আজাদের সাথে একই কলেজে অর্থনীতি পড়াতো সে। নিতুর রূপ মাধুর্যে মোহিত হয়েছিল আজাদ। এক কথা দু কথায় তাদের মধ্যে প্রেম হয়ে যায়। চাকরিরত অবস্থায় প্রেম, কাজেই কিছুদিনের মধ্যে সেটা বিয়েতে রূপ নেয়। বিয়ের প্রথম কয়েক বছর আজাদ নিতুর সাথে খুব সুখী দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ এক রাতে নিতু আজাদের কাছে ডিভোর্স চাইল, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। লোকটা বিবাহিত ছিল বলে ওদের মধ্যে প্রেমটা ভেঙে গিয়েছিল। এরপরেই আজাদ নিতুর জীবনে আসে, কিন্তু কয়েক মাস আগে লোকটা আবার ফিরে এসেছে। নিতু এখন আজাদকে ছেড়ে তার কাছে চলে যেতে চায়, অর্থাৎ তার সেই পুরনো প্রেমের কাছে ফিরে যেতে চায়। কথাগুলো বিনা মেঘে বজ্রপাতের মতো আজাদকে আঘাত করে। সে আরও ভেঙে পড়ে যখন জানতে পারে সেই তৃতীয় ব্যক্তিটি আর কেউ নয়, তারই বড় ভাই ওসমান সাহেব। ওসমান সাহেবের সঙ্গে আজাদের সম্পর্কটা বড় ভাইয়ের চেয়েও কিছু ক্ষেত্রে কিছুটা বেশি। আজাদ বুঝতে শেখার পর দেখেছে নিজের মাকে চলে যেতে। আজাদের বাবা খুবই ভালোবাসতেন তাকে। তারপরও নিজের সুখের খোঁজে ছোট্ট আজাদকে বাবার কাছে রেখে অন্যত্র চলে যায় আজাদের মা। 6 বছর স্ত্রী হারানোর সেই কষ্ট সহ্য করে একসময় হার মানেন আজাদের বাবা। তীব্র মনোকষ্টে আত্মহত্যা করেন তিনি। এই বিশাল পৃথিবীতে আজাদ হয়ে পড়ে একা। সেই সময়ে তাকে লালন পালনের গুরু ভার নেন ওসমান সাহেবের বাবা। কয়েক বছর পর তিনি মারা যান, কিন্তু ওসমান সাহেব বড় ভাইয়ের মতো করে আগলে বড় করেন আজাদকে। সেই ওসমান এখন কেড়ে নিয়েছে নিতুকে। এটা মানতেই পারছিল না আজাদ। ওসমানের সাথে নিতুর সম্পর্কটা অবশ্য বেশ পুরনো। তাদের যখন সম্পর্ক হয়েছিল তখন ওসমানের সাথে তার প্রাক্তন স্ত্রীর সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তার আগের মেয়র ইলেকশনের আগে নির্বাচনী প্রচারণায় গিয়ে কলেজে নিতুর সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকে প্রায় দেখা হতে হতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সে সময় সামাজিক দায়বদ্ধতার কারণে পরিবারকে ছেড়ে দিয়ে নিতুর সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব ছিল না ওসমান সাহেবের জন্য। ফলে একসময় নিতুকে না করে দেন তিনি। এরপরেই নিতুর সঙ্গে আজাদের দেখা হয়, তাদের প্রেম হয় এবং বিয়ে হয়। আজাদ এবং মিতুর বিয়ের পর ওসমান সাহেব আর মিতুর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। তবে 7-8 মাস আগে সম্পর্কের তিক্ততার এক পর্যায়ে ওসমান সাহেব তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন। এরপর তিনি নিতুকে একটা ফোন দেন, আর সেখান থেকেই তাদের সম্পর্কটা নতুন করে আবার শুরু হয়। তবে ওসমান সাহেব এবার চান নিতুকে বিয়ে করতে। তিনি আজাদকে সব কথা বলে আজাদের কোর্টে বল ছেড়ে দেন। আজাদ যদি নিতুকে ডিভোর্স দিতে রাজি হয় তাহলেই তিনি নিতুকে বিয়ে করবেন, না হলে তাদের পথ সেখান থেকে চিরদিনের মতো আলাদা হয়ে যাবে। তবে স্বভাবতই যেখানে নিতুই থাকতে চাইছে না সেখানে আজাদ তাকে আটকানোর কোনো চেষ্টা করে না। এভাবেই আজাদের জীবন থেকে নিতু চলে যায় তার মেয়র বড় ভাই ওসমানের জীবনে। আজাদের কাছ থেকে সবকিছু শুনে শ্যামা অবশ্য একটু অন্যভাবে ব্যাপারগুলো বিবেচনা করে। আজাদের মা এবং স্ত্রী দুজনই তাকে ছেড়ে চলে গেছে, দুজনকেই আজাদ ঘৃণা করে। কিন্তু আজাদের বাবা, সেও তো আজাদকে এই পৃথিবীতে একা রেখে আত্মহত্যা করে চলে গেছেন। অথচ আজাদ তার বাবার মৃত্যুকে গ্লোরিফাই করে সবসময়। তার আত্মহত্যাকে রোমান্টিসিজমের মধ্যে এনে সবসময় বলে মায়ের ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। অথচ আজাদের বাবাও আজাদের বর্তমান অবস্থার জন্য সমানভাবে দায়ী। শ্যামার সঙ্গে কয়েকদিন সময় কাটিয়ে আজাদ সিদ্ধান্ত নেয় আবার বাড়ি ফিরে যাবে।
ওসমান সাহেবের সাথে সম্পর্কটা স্বাভাবিক না করলেও ঠিক করে ফেলতে চায় সে। এর আগে অনেকবার ওসমান সাহেব ওর সাথে সম্পর্ক ঠিক করতে চেয়েছে, কিন্তু আজাদের ভেতরে জমে থাকা ক্ষোভ তাকে স্বাভাবিক হতে দেয় না। নির্বাচনী জনসভায় কেউ ওসমান সাহেবকে নাকি পেছন থেকে গুলি করেছে। এই ঘটনা উপলক্ষ করে ভাইকে দেখতে আজাদ তার বাড়িতে যায়। ওসমান সাহেবের সাথে দেখা করতে এসেছে বলে নিতু আজাদকে ধন্যবাদ জানায়, কারণ ওসমান সাহেব নাকি সবসময় আজাদকে নিয়েই ভাবেন। আজাদ তার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করার সিদ্ধান্ত নিলেও নিতুর প্রতি তার ঘৃণা কিন্তু কমে না, এবং নিতুকে সেটা কথার মাধ্যমে বুঝিয়ে দিয়ে বাড়ি থেকে চলে যায় সে। এলাকায় আজাদের খুব কাছের একজন লোক ছিল যার নাম ছিল লক্ষণ। লক্ষণকে এবার আজাদের কথায় ওসমান সাহেব কাউন্সিলর পদে নমিনেশনের ব্যবস্থা করে দিয়েছেন। তার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আজাদ দেখতে পায় শ্যামার বাড়ির সেই চাকর তাকে ডাকতে এসেছে। শ্যামার বাবা নাকি প্রচণ্ড অসুস্থ। আজাদ তাকে নিয়ে দ্রুত সেই বাড়িতে যায়। তবে আজাদ গিয়ে দেখে শ্যামার বাবা মারা গেছে। তবে সে নতুন একজন লোককে শ্যামার পাশে দেখতে পায়। লোকটির নাম নাজিম। এই এলাকার বিখ্যাত শিল্পপতি সে। শ্যামার বড় দাদা অর্থাৎ প্রপিতামহ নাকি মারা যাওয়ার আগে নাজিম সাহেবের কাছে তাদের বাড়িটা বিক্রি করে দিয়েছেন। তবে তারপরও শ্যামা সেই বাড়িতে থাকতে পারছে। এর কারণ হলো শ্যামার প্রতি নাজিম সাহেবের দুর্বলতা। শ্যামার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। শ্যামার অভিশাপের ৮ বছর পূর্ণ হয়েছে, আর ৬ বছর হলেই অভিশাপ কেটে যাবে। এরপরেই নাজিম সাহেব শ্যামাকে বিয়ে করবে। তবে শ্যামা নাজিম সাহেবকে একেবারেই পছন্দ করে না। সেই রাতে শ্যামা আজাদের কাছে সবকিছু খুলে বলে, কিভাবে তাদের জমিদারি শেষ হয়ে যায় এবং তারপর বাধ্য হয়ে নাজিম সাহেবের কাছে সবকিছু বিক্রি করে দিতে হয় সেসব কথা। শ্যামার দাদা মারা যাবার পর নাজিম সাহেব প্রতিদিন তাদের বাড়িতে আসতো। তার উদ্দেশ্য ছিল শ্যামার সঙ্গে দেখা করা, একটু ঘনিষ্ঠ হওয়া। তবে শ্যামা একদিন স্পষ্টই বলে দেয় যে সে নাজিম সাহেবকে বিয়ে করবে না। যেহেতু এই মুহূর্তে এই বাড়ির মালিক নাজিম সাহেব, তাই শ্যামা দুদিনের মধ্যে এই বাড়ি ছেড়ে দেবে। তাদের জমিদারি আমলের চাকর বাকরদের রাখার জন্য দূরে একটা পুরনো বাড়ি তৈরি করা আছে। শ্যামা আজাদকে নিয়ে সেখানে চলে যায়। আজাদ জানতে পারে ১৪ বছরের অভিশাপ শেষ হবার আগে শ্যামা যদি কাউকে বিয়ে করে তাহলে শ্যামার উপর থেকে অভিশাপ দূর হয়ে যাবে ঠিকই, কিন্তু সেই অভিশাপ গিয়ে পড়বে শ্যামা যাকে বিয়ে করবে তার উপর। অর্থাৎ অভিশাপ কেটে যাওয়ার আগে শ্যামা যাকে বিয়ে করবে সেও পরের ১৪ বছর ঘুমাতে পারবে না। এতদিন শ্যামা ছিল আজাদের কেবলই পছন্দের একজন মানুষ। তবে আজকে নাজিম সাহেবকে দেখার পর থেকে আজাদের মনে শ্যামাকে হারানোর একটা ভয় কাজ করা শুরু করে দিয়েছে। সেই ভয় থেকেই কিনা এত বড় অভিশাপের কথা জানার পরেও আজাদ শ্যামাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। শ্যামা প্রথমে অবাক হয়ে গেলেও পরে আজাদের চোখে তাকে হারানোর ভয় দেখে রাজি হয়ে যায়। এরপর থেকে তারা তাদের বাড়ি ছেড়ে পুরনো বাড়িতে একসাথে থাকা শুরু করে। তাদের এই বিয়েতে সবচেয়ে বেশি কষ্ট পায় নাজিম সাহেব, কারণ এতদিন ধরে শ্যামাকে বিয়ে করার স্বপ্ন দেখে এসেছে সে। সবকিছুতেই গুয়েবালি। আজাদ বিবাহিত জীবন যতটা আনন্দে কাটবে ভেবেছিল, আসলে সেরকমটা হয় না। ৮ বছর না ঘুমিয়ে থাকা শ্যামার উপর থেকে অভিশাপ চলে যাওয়ার পর থেকে শ্যামা শুধু ঘুমাতেই থাকে। ৮ বছর নির্ঘুম পার করার পর সে এখন সকাল দুপুর সন্ধ্যা রাত সবসময়ই ঘুমের মধ্যে পার করতে থাকে। কথা বলতে বলতে ঘুমিয়ে যায়, রোমান্স করতে করতে ঘুমিয়ে যায়। আর অন্যদিকে তার অভিশাপ গিয়ে পড়ে আজাদের উপর। আজাদ আর ঘুমাতে পারে না। আজাদের আগেও ইনসোমনিয়ার সমস্যা ছিল, তবে তখন সময় কাটানোর জন্য রাতের বেলা শ্যামার সঙ্গে গল্প করতে পারত। আর এখন সে রাত জেগে থাকে ঠিকই, তবে শ্যামা থাকে ঘুমন্ত অবস্থায়। আস্তে আস্তে শ্যামার রোগগুলো পেয়ে বসে আজাদকে। গভীর রাতে শ্যামা যেরকম না ঘুমানোর কষ্ট নিয়ে দেয়ালে আঁকিবুকি করত, সেই একই কাজ আজাদও করতে থাকে। এর মধ্যে আজাদ খবর পায় তার ভাই ওসমান মেয়র ইলেকশনে জয়ী হয়েছে। তাই আজ আজাদ ঠিক করে একবার শহরে গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করবে আসবে এবং নিজের বিয়ের কথাও জানিয়ে আসবে। আজাদ ইতিমধ্যে তার আগের কলেজে চাকরি ছেড়ে দিয়ে গ্রামের একটি কলেজে চাকরি নিয়েছে। সে কলেজ থেকে ছুটি নিয়ে যেদিনই ওসমান সাহেবের সাথে দেখা করার জন্য শহরে যাবার সিদ্ধান্ত নেয়, সেদিনই দেখতে পায় তার খালি বাসাতে নাজিম সাহেব এসেছিল শ্যামার কাছে সংসার জীবনের খোঁজখবর নিতে। ব্যাপারটা নিয়ে তখন কিছু না বললেও আজাদের কিন্তু নাজিম সাহেবের এভাবে বাড়ি আসাটা ভালো লাগে না। পরদিন সকালে সে শহরে যায়। তার ঘনিষ্ঠ লক্ষণ এবং বড় ভাই ওসমানের সঙ্গে দেখা করে তার আরও ২-৩ দিন শহরে থাকার কথা ছিল, কিন্তু শ্যামার কথা ভেবে পরদিন সকালে সে গ্রামে ফিরে আসে। তবে এসে যা দেখে সেটা তার মনোপুত হয় না। শ্যামাকে সে বাড়িতে দেখতে পায় না, আর তাদের বাড়ির সামনে নাজিম সাহেবের মাইক্রোর টায়ারের ছাপ দেখতে পায়। একটু পরে শ্যামা সেজেগুজে বাইরে থেকে এসে আজাদকে দেখে অবাক হয়ে যায়।
সে জানায় সে বাইরে বাজার করতে গিয়েছিল। তবে আজাদ সরাসরি শ্যামাকে চার্জ করে নাজিম সাহেবের ব্যাপারে। তবে শ্যামা জানায় নাজিম সাহেব তাদের বাসায় আসেনি। কিন্তু আজাদ বলে তাহলে তার মাইক্রোবাসে টায়ারের ছাপ সে কেন বাসার সামনে দেখতে পাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন আজাদ ততক্ষণে শ্যামাকে অবিশ্বাস করা শুরু করে দিয়েছে। তার জীবন থেকে তার মা চলে গেছে, নিতুও চলে গেছে। এখন আর কোনো মেয়েকেই সে সহজে বিশ্বাস করতে পারে না। রাতের বেলা শ্যামার কাছে যখন সে নিজের কষ্টের কথা বলছিল, তখন হঠাৎই খেয়াল করে শ্যামা ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। আজাদের কাছে মনে হতে থাকে শ্যামার কাছে এখন আর আজাদের কষ্টের কোনো মূল্যই নেই। গভীর রাতে আজাদ যখন মনের কষ্টে ছাদে বসেছিল, তখন ঘুম ভাঙলে শ্যামা যায় তাকে সঙ্গ দিতে। তবে আজাদ তখন তার সঙ্গে কঠিন ব্যবহার করে এবং শ্যামাকে সেখান থেকে চলে যেতে বলে। পরদিন পরিস্থিতি আরও বেগতিক হয়। নাজিম সাহেব এসে আজাদের কাছে বলে শ্যামার সঙ্গে তার দেখা হয়েছে। শ্যামা তাকে জানিয়েছে না ঘুমানোর কারণে আজাদের মানসিক বিপর্যয় দেখা দিয়েছে। এই মুহূর্তে অনেকটা খোঁচা মারার ছলে আজাদকে পরামর্শ দেয় নাজিম। আজাদ চাইলে শ্যামাকে এখন ডিভোর্স দিয়ে দিতে পারে, তাহলে তার ঘুম না হবার অভিশাপ কেটে যাবে। তবে তখন শ্যামাকে আবার 14 বছর না ঘুমিয়ে কাটাতে হবে। অভিশাপ চিরদিনের মতো কাটাতে চাইলে অবশ্য আরেকটা উপায় আছে, সেটা হলো আজাদ বা শ্যামার মধ্যে যে কোনো একজনকে মরে যেতে হবে। তাহলেও এই ঘুম না হবার অভিশাপ কেটে যাবে। আজাদ বাসায় যেয়ে শ্যামার সাথে এই ব্যাপারটা নিয়ে ঝগড়া শুরু করে দেয়। একে তো কয়েক সপ্তাহ না ঘুমিয়ে আছে, তার উপরে এখন জানতে পেরেছে নাজিমের সঙ্গে দেখা করার পরেও শ্যামা তাকে সেটা জানায়নি। তবে শ্যামা আজাদের কাছে ক্ষমা চায় এই ভুলের জন্য। সে বুঝতে পারেনি নাজিমের সঙ্গে দেখা হবার এই ব্যাপারটা আজাদকে এতটা কষ্ট দেবে। সেই রাতে আজাদ খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এই ব্যাপারগুলো আগেও সে দেখেছে। তার মা তাকে ছেড়ে গেছে, তার স্ত্রী নিতুও ছেড়ে গেছে। নিতু কি তার ভাই ওসমান মেয়র ছিল, বেশি স্বয়ংসম্পূর্ণ ছিল, এ কারণেই ওকে ছেড়ে গিয়েছিল? আবার এখনও কি নাজিম সাহেবের অর্থবিত্ত শ্যামাকে আকর্ষণ করছে, এ কারণেই কি শ্যামা তার কাছে মিথ্যে বলেছে? আজাদ রাতের বেলায় আবার নাজিম সাহেবের সঙ্গে দেখা করতে যান, মূলত এটা জানার জন্য যে আজাদের মৃত্যু হলে কি শ্যামাকে নাজিম বিয়ে করবে কিনা। তবে নাজিম সাহেব কৌশলে প্রশ্নটি এড়িয়ে যান। হঠাৎ অনেক বেশি অসহায় লাগা শুরু করে আজাদের। তার স্ত্রীকে কেড়ে নিলেও এই পৃথিবীতে তার একমাত্র আপন লোক ছিল তার বড় ভাই ওসমান। তাই ভোরবেলা ওসমান সাহেবকে ফোন করে জানায় তার কোনো কিছুই ভালো লাগছে না। ওসমান সাহেব বিচলিত হয়ে পড়েন আজাদের এই আচরণে। তিনি সিদ্ধান্ত নেন সকাল হলেই আজাদের কাছে যাবেন। তার আগে আজাদ যেই গ্রামে থাকে সেখানে খোঁজ খবর করার জন্য লোক পাঠান তিনি। সেই সকালটা আজাদের জন্য ছিল ভয়ঙ্কর। না ঘুমানোর কষ্ট তার ভেতরে সবকিছু এলোমেলো করে দিয়েছে। চোখ বসে গেছে, সারাক্ষণ একটা ঝিমঝিম ভাব তাকে গ্রাস করে রাখে। এর মধ্যে সকালে শ্যামা এসে আজাদের কাছে বিদায় নিতে চায়। আজাদের সঙ্গে সে জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছে বটে, কিন্তু এখন আজাদের কাছে থেকে আজাদের এই নির্ঘুম থাকার কষ্ট সে মেনে নিতে পারছে না। তবে আজাদের ধারণা এই পুরো ঘটনাটা শ্যামার প্ল্যান করা। শ্যামা চেয়েছে নিজাম সাহেবকে বিয়ে করতে, কিন্তু অভিশাপের ভয়ে নিজাম সাহেব ওকে বিয়ে করছিল না। তাই নিজের উপর থাকা অভিশাপ কাটানোর জন্য আজাদকে প্রেমের ফাঁদে ফেলিয়ে শ্যামা বিয়ে করে। ফলে অভিশাপ চলে আসে আজাদের ঘাড়ে। এখন শ্যামা মুক্ত, নিজামের সঙ্গে চলে যেতে আর কোনো বাধা নেই। আর আজাদকে দিয়ে যাচ্ছে সে ঘুমহীন প্রচণ্ড যন্ত্রণার এক পৃথিবী। তবে শ্যামা এসব অস্বীকার করে। সে আজাদকে একটা থ্যাংক ইউ সেলাই করা রুমাল দিয়ে উঠে যেতে গেলে আজাদ তার রিভলভার দিয়ে আবারও আত্মহত্যার চেষ্টা করে। সুন্দরবনে যেভাবে হাস্যরসাত্মক কথা বলে আজাদকে আত্মহত্যার থেকে বিরত রেখেছিল শ্যামা, এবারও ঠিক একইভাবে আজাদের মনকে ডাইভার্ট করে সে। আজাদ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে শ্যামা তাকে ভালোবাসে না। সে তার রিভলভারটা নিজের মাথা থেকে সরিয়ে এবার শ্যামার দিকে তাক করে। আজাদ এই ঘুমের অভিশাপ থেকে মুক্তি চায় ঠিকই, কিন্তু শ্যামাকে সে চলে যেতে দেবে না। তখন শ্যামা নিজেই নিজের ধ্বংস চেয়ে নেয়। শ্যামা চায় আজাদ তাকে মেরে ফেলুক, তাহলে আজাদও এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আবার তাকে কখনো এটাও ভাবতে হবে না যে শ্যামা অন্য কারো হয়ে যাচ্ছে। এই ঝগড়াঝাটির মুহূর্তে ওসমান সাহেব লক্ষণকে নিয়ে হাজির হন সেই জায়গায়। তিনি অবশ্যই এখানে আসার আগে খোঁজখবর নিয়ে এসেছেন। আজাদ এই এলাকায় আসার পর একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে থাকা শুরু করেছিল। সেই বাড়িতে অন্য কেউ থাকতো না। কোনো মেয়ের সঙ্গে বিয়ে হবার কোনো ঘটনাও ঘটেনি। আর এলাকার মানুষ এই পরিত্যক্ত বাড়িতে যাওয়া আসা করতো না, তাই কেউ আজাদের সঙ্গে তেমন একটা কথাবার্তাও বলতো না। তার মানে শ্যামা, নিজাম সাহেব এই সমস্ত চরিত্রই আজাদের কল্পনা। ওসমান সাহেব, লক্ষণ এবং লক্ষণের স্ত্রী সবাই আজাদকে বোঝানোর চেষ্টা করে শ্যামা বলতে কিছু নেই, পুরোটাই তার মনের কল্পনা। আজাদ কিন্তু মানতে চায় না।
একসময় তীব্র আবেগে আর আতঙ্কে এই অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য শ্যামার গায়ে রিভলভার ঠেকিয়ে গুলি করে আজাদ। কথা ছিল শ্যামার সঙ্গে একদম শেষ পর্যন্ত সে একসাথে থাকবে। তাই এরপর আজাদের নিজেকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করার কথা। কিন্তু শ্যামাকে গুলি করার পর যখন সে দেখল কোনো কিছুরই পরিবর্তন হয়নি, তখন সে বুঝতে পারল আসলে শ্যামা তার কল্পনা ছাড়া অন্য কিছু নয়। ইতিমধ্যে ওসমান আজাদকে ফাঁকায় গুলি করতে দেখে যা বোঝার বুঝে ফেলেছিল। সে আর অন্য সবাই মিলে তাকে ধরাধরি করে বাইরে নিয়ে আসে, আর গাড়িতে সব মালপত্র উঠিয়ে আজাদকে বাড়ির দিকে নিয়ে যায় তারা। কিন্তু সবটাই কি আজাদের কল্পনা ছিল? শেষ পর্যন্ত কিন্তু আজাদ তার হাতে শ্যামার দেয়া সেই রুমালটা দেখতে পায়, আর পেছনে ফিরে দেখতে পায় শ্যামা হেঁটে বেড়াচ্ছে পরিত্যক্ত সেই বাড়িটার উঠোন জুড়ে। বন্দুকের গুলি মানুষকে মারতে পারে ঠিকই, কিন্তু মানুষের কল্পনা, সেটাকে মারা তো বন্দুকের কর্ম নয়। এখানেই শেষ হয় শ্যামা কাব্য সিনেমাটি। এখানে আজাদ ছোটবেলায় মাকে এবং একটু বড় হয়ে বাবাকে হারানোর পর মূলত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তার মানসিক অসুখটা শুরু হয় কল্পনায় প্রতিনিয়ত তার বাবার সঙ্গে কথা বলার মধ্য দিয়ে। তবে সে রোগটার চিকিৎসা করাতে চায়নি, কারণ বাবার সঙ্গে কথা বলতে তার ভালো লাগতো। সমস্যা হয় যখন তার স্ত্রী চলে যায় তার জীবন থেকে। স্ত্রী এবং নিজের বড় ভাই তুল্য ওসমান সাহেব দুজনের দিক থেকে এত বড় আঘাত পাবার পর জীবনের প্রতি সব আগ্রহই হারিয়ে ফেলে আজাদ। মানুষের মন অনেক ক্ষেত্রেই নিজেকে আঘাত প্রতিরোধ হিসাবে গড়ে তোলে কল্পনার মাধ্যমে। আজাদের জীবনে যখন কিছুই পাওয়ার ছিল না, তখন সুন্দরবন ভ্রমণে গিয়ে তার মন তাকে উপহার দেয় শ্যামা নামের কল্পিত একটি মেয়ের চেহারার। এরপর সেই শ্যামাকে কেন্দ্র করেই কাটতে থাকে আজাদের জীবন। নিজের না ঘুমানোর রোগ ইনসোমানিয়াকে সে চাপিয়ে দেয় শ্যামার পূর্বপুরুষের অভিশাপের কল্পিত কাহিনীর উপর। কিন্তু তার মা এবং প্রাক্তন স্ত্রীর বিশ্বাসঘাতকতা তার মনের কল্পনাকে সরল রৈখিক থাকতে দেয় না। সেখানেও চলে আসে নাজিম নামের এক ধনী লোকের চরিত্র, যার সঙ্গে শ্যামার পরকীয়া হবার একটা সুযোগ খুঁজে পায় আজাদ। এবং সবশেষে শ্যামার দেয়া সেই রুমালটা, হতে পারে সেটা আজাদ অন্য কোথাও থেকে পেয়েছে, অথবা এমনটাও হতে পারে আসলে পুরো ব্যাপারটা আজাদের কল্পনা নয়, বরং শ্যামা ওই জমিদার বাড়িতে আটকে থাকা কোনো অশরীরী আত্মা। এই পৃথিবীতে সাইকোলজিক্যাল প্যারানয়া এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এই দুটো জিনিসকে আলাদা করা খুব মুশকিল। রাস্তায় যেই পাগলটা দাঁড়িয়ে সারাদিন অন্য কারো সঙ্গে কথা বলছে, আপনি কিভাবে শিওর হবেন যে পুরোটাই তার মনের কল্পনা? এমনও তো হতে পারে সে অদৃশ্য কোনো কিছুর সন্ধান পেয়েছে, যার সঙ্গে সে কমিউনিকেট করতে পারে, যেটা আমাদের জন্য অসম্ভব। তবে যাই হোক, আজাদের এই ব্যাপারটাকে আমরা আপাতত মনের কল্পনা হিসেবেই দেখতে চাই। আপনার কি মনে হয় আজাদের এই মানসিক বৈকল্যের জন্য সবচেয়ে বেশি দায়ী কে? ওসমান সাহেব, তার স্ত্রী, তার মা, নাকি আজাদের বাবা? কমেন্ট করে আপনার মতামত জানান। শ্যামা কাব্য সিনেমাটির কাহিনীর এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।